সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে। আমরা প্রতিনিয়তই বিভিন্ন নতুন নতুন টপিকের উপরে আমরা বিভিন্ন লাইভ করে থাকি। তো এর ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আছি নতুন একটা টপিক নিয়ে। তো এই জায়গাতে আমি প্রথমেই আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ ইউসুফ আলী, আছি বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আপনাদের সাথে। আজকে পুরো লাইভটা জুড়ে আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে থাকবো। তো আমাদের এই লাইভটি পিপল অ্যান্ড টেকের পেজ বা ইউটিউব চ্যানেল থেকে বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেশের ভিতরে বা দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন সবাইকে পিপল অ্যান্ড টেকের পক্ষ থেকে স্বাগতম। আর বিশেষ করে যেখান থেকে আছেন পারলে কমেন্ট করে দিতে পারেন। আর আরেকটা বিষয় হলো যে আজকের যে আমাদের লাইভের টপিক বা ট্রেন্ডি যে টপিক থাকবে সেটি আমরা সচরাচর সবাই ইউজ করে থাকি বা দেখা যাচ্ছে কি এটাতে সবার ইন্টারেস্ট থাকে। যেমন আমি যদি লাইভের টপিকের কথাটা বলি, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো একজন এক্সপার্টকে নিয়ে, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে। তো আপনি এই মুহূর্তে যে ফোন থেকে আপনি আমাদের লাইভটা দেখতেছেন সেটা একটা অ্যাপস এর মাধ্যমে, হয়তো পারে ফেসবুক লাইভ। তো এটা কিন্তু দেখা গেল যে একজন ডেভেলপার বা একদল ডেভেলপার সেই অ্যাপসটা তৈরি করছে। তো এই যে এই অ্যাপসটা তৈরি করছে এটা মোবাইল অ্যাপ্লিকেশন। তো এই জায়গাতে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে তৈরি করা হয় বা এটা কোন কোন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা যায়, বেসিক্যালি এগুলা নিয়ে আজকে আলোচনাটা করব। সো আজকের যে টপিক এটা আমি মনে করি যে সবারই জানা দরকার। তো আজকে যারা আমাদের লাইভের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, আশা করা যায় যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ একটা ধারণা নিয়ে যেতে পারবেন। আর আজকে আমাদের সাথে পুরো লাইভ জুড়ে একজন এক্সপার্ট থাকবে। তার আগে আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যেহেতু একটা ট্রেন্ডি সাবজেক্ট নিয়ে আজকে আমরা আপনাদের সামনে এসেছি, আপনারা আপনাদের টাইম লাইনে আমাদের এই ভিডিওটা শেয়ার করতে পারেন যাতে আপনি এবং কি আপনার টাইম লাইনে যত সব ফ্রেন্ড আছে সবাই আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে। আর আপনাদের যে কোনো কোশ্চেন যদি থাকে সাথে সাথে কমেন্ট বক্সে আপনারা দিয়ে দিতে পারেন, আমরা আপনাদের কোশ্চেনে অ্যান্সার করব। তো আজকের টপিক আমি আবারও বলে দিচ্ছি, আজকের পুরো লাইভ জুড়ে আমরা থাকবো একজন এক্সপার্টকে নিয়ে, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে আছেন আমাদের সৈয়দ তানভীর আহমেদ স্যার এই ট্র্যাকে অনেক বছর থেকে আছেন। আমি স্যারকে ইনভাইট করতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইউসুফ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। স্যার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিচ্ছেন, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। স্যার সবাই অপেক্ষা করতেছিল আপনার মুখ থেকে কোনো কিছু শোনার। তো তার আগে আমি আবারও সবাইকে বলে দিচ্ছি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাদের চ্যাট বক্সে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। তো তার আগে স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে স্যার হয়তো অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন, তারপরে আমাদেরকে সময় দিচ্ছেন। তো স্যারের কাছে আমি প্রথমেই যাব। স্যার আপনি তো মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে অনেক জায়গায় অনেক কাজ করেছেন, প্লাস প্রফেশনাল ট্রেনার হিসেবেও আছেন। তো এই জায়গাতে একজন ফ্রেশার বা দেখা গেল যে সে এর আগে কোনো জায়গায় জব করেনি, তার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো এই জায়গা থেকে সে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা তার জন্য কতটুকু গুরুত্ব হবে বা সে শিখে কি কাজ করতে পারবে বা সে কি মার্কেটের জন্য তৈরি হতে পারবে, স্যার যদি একটু এটা বলতেন। আর আপনার বিষয়ে যদি ডিটেলস একটু বলতেন স্যার, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছিল। আচ্ছা, ধন্যবাদ ইউসুফ ভাই। থ্যাংক ইউ স্যার। আমি সৈয়দ তানভীর আহমেদ, আমার পুরো নাম তো আগেই বলেছে ইউসুফ ভাই, এবং আমি একজন ফুল টাইম প্রফেশনাল ট্রেনার বলা যায়। আমি সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করেছি, বাট আমি ট্রেনিংটা খুবই পছন্দ করি, এই কারণে ট্রেনিংটাই আমি সবসময় প্রোভাইড করে থাকি। এবং বিভিন্ন জায়গায় আমি পিপল অ্যান্ড টেক থেকে শুরু করে বেসিসবি, এটিএম, বিভিন্ন জায়গায় আমি ট্রেনিং করি এবং মোস্টলি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপরেই ট্রেনিংটা নিয়ে থাকি আর কি। তো যেটা বললেন যে একজন ফ্রেশার যে হয়তো বা গ্র্যাজুয়েশন শেষ করে বা লেখাপড়া শেষ করে, আসলে দেখেন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটা অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ, বা অনেকগুলো চাকরির বাজার যদি আপনি চিন্তা করেন, একজন ফ্রেশ গ্র্যাজুয়েট তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে সেই অনুযায়ী জব আসলে ওখানেই ঢোকা উচিত। যেমন একজন কম্পিউটার সায়েন্সে যে পড়াশোনা করবে, তো তার জব সেক্টরটা কিন্তু ওইভাবেই আমরা ধরে নেই যে সে ওইরকম জব সেক্টরেই যাবে। ফর এক্সাম্পল, সে হয়তো বা সফটওয়্যার ডেভেলপার হিসেবে যেতে পারে। আবার কম্পিউটার সায়েন্সেরও কিন্তু অনেকগুলো সেক্টর আছে, যেমন কম্পিউটার সায়েন্সে পড়ে আপনি সফটওয়্যার ডেভেলপার হতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইনার হতে পারেন। আবার সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যেও কিন্তু অনেকগুলো ফিল্ড আছে, যারা আপনি যে সফটওয়্যার ডেভেলপ করবেন সেটা কোন প্ল্যাটফর্মের জন্য করবেন, মোবাইলের জন্য হতে পারে, আপনার ওয়েবসাইটের জন্য হতে পারে, ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য হতে পারে। সো সত্যি কথা বলতে গেলে যদি মার্কেটের কথা চিন্তা করেন তাহলে মার্কেট সবগুলোরই ভালো।
আপনি যে সেক্টরেই যেতে চান না কেন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করার পর, কম্পিউটার সায়েন্স এই অর্থে বলছি যে কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করে তাদের জন্য এই সেক্টরে আসাটা একটু সহজ। ব্যাপারটা এরকম না যে যারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ যারা করবে বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চায় তাদের জন্য যে কম্পিউটার সায়েন্স এটা ম্যান্ডেটরি, ব্যাপারটা আমি ওরকম বলবো না। কারণ এক্সপেরিয়েন্স থেকে বলে যে অনেকেই ট্রেনিং করতে আসে যাদের ব্যাকগ্রাউন্ড হয়তো বা কম্পিউটার সায়েন্স না, কিন্তু তারপরেও তারা কিন্তু নিজের প্রচেষ্টায় তারা কিন্তু একটা পর্যায়ে ট্রেনিং করে হোক বা নিজে নিজে শিখে হোক একটা পর্যায়ে যেয়ে কিন্তু তারা এই সেক্টরে ভালো করে। তো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পার্টিকুলারলি যেহেতু এই টপিক নিয়ে আমরা আলোচনা করছি, এটার জন্য কিন্তু আমার ওই রকম একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনি আসলে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারেন, বাট যেহেতু এটা কম্পিউটার প্রোগ্রামিং এর সাথে রিলেটেড, সো কম্পিউটার সায়েন্স থেকে আসলে অনেক জিনিস সহজ হয়ে যায়। বিশেষ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে, কম্পাইলার কি, সফটওয়্যার কি জিনিস, সফটওয়্যার আর্কিটেকচার কি জিনিস, এই জিনিসগুলো যেহেতু একজন কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট পড়ে আসে, সো তার জন্য এই রাস্তাটা একটু সহজ হয়ে যায়। বাট অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও, ফর এক্সাম্পল আপনি ট্রিপল থেকে আসতে পারেন, আপনি বিবিএ থেকেও আসতে পারেন, বাট স্টিল আপনি কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এগুলো কিন্তু অনায়াসে, মানে আমরা সবসময় দেখি যে মানুষ এখন কিন্তু করছে। সেক্ষেত্রে হয়তোবা আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হবে। সেক্ষেত্রে হয়তোবা আপনাকে হয়তোবা কোনো একটা ট্রেনিং সেন্টারে বা ট্রেনিং ইনস্টিটিউটে যে ট্রেনিং নেওয়া, একজন মেন্টরের আন্ডারে থেকে ট্রেনিং নেওয়া, অথবা অনলাইন রিসোর্স থেকেও কিন্তু আপনি এই জিনিসগুলো শিখে নিতে পারেন। এখন জব সেক্টরের কথা যদি বলি, যেটা বললাম যে একজন কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েশন শেষ করে যে কোনো সেক্টরেই কিন্তু যেতে পারেন, এবং সত্যি কথা বলতে সবগুলো সেক্টরই কিন্তু একদমই ওপেন। আপনি যদি স্কিলফুল হন, আপনি যদি জিনিসগুলো ভালো জানেন, তাহলে আপনি যে কোনো জায়গায় আপনার জব হয়ে যাবে। বাট আপনি যদি স্কিলফুল না হন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনি পড়াশোনা করেছেন বাট এই জিনিসগুলো নিয়ে আপনার ঘাটাঘাটি তেমন হয় নাই, যেমন আমরা যখন ট্রেনিংগুলো নেই, যখন গ্র্যাজুয়েশন শেষ করে যখন আমাদের ট্রেনিংগুলো, সেটা গভর্নমেন্ট ট্রেনিং হোক বা প্রাইভেট ট্রেনিং হোক, যেটাই হোক না কেন, যখন আসে ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা স্টুডেন্টদেরকে খুব একটা ভালো, মানে প্রিপেয়ার্ড অবস্থায় পাই না। যদিও তারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কিন্তু দেখা যায় যে প্রোগ্রামিংয়ে একটু ঘাটতি থেকে যায়। তারা হয়তো থিওরিটিক্যাল জিনিসগুলো ভালো করে পড়ে আসে, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাতে সামহাও গুরুত্বটা কম দিয়ে থাকে, বা যে কারণেই হোক না কেন এটা হয়ে থাকে আর কি। সো আমরা যে ট্রেনিংগুলো এটা দেই, এটা কিন্তু একটা প্রফেশনাল ট্রেনিং। এটা কারো এটা এক্সপেক্ট করা উচিত না যে আমরা একদম গোড়া থেকে সব কিছু শেখাবো, কম্পাইলার কি জিনিস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জিনিস, এই জিনিসগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করি যে একজন গ্র্যাজুয়েট সে আসবে, একটা কোর্স করবে বা একটা শর্ট কোর্স করবে, এটা করার পর অতি দ্রুত সে জব সেক্টরে ঢুকে যাবে। এবং জব সেক্টরটা আবারও বলছি, এটা কিন্তু একেবারেই ওপেন। বরং আপনি যে সেক্টরেই যেতে চান না কেন, আপনাকে প্রথম শর্ত হচ্ছে আপনাকে ওই ব্যাপারে স্কিল হতে হবে। সেই স্কিলটা আপনি একাডেমিক ক্যারিয়ার থেকে নিয়ে আসেন, নাকি একটা ট্রেনিং সেন্টার থেকে নেন, নাকি আপনি ইউটিউব ভিডিও থেকে নেন, নাকি একটা অনলাইন কোর্স থেকে, যেভাবেই হোক আপনাকে আগে স্কিলফুল হতে হবে। স্কিলফুল হলে আপনার জন্য জব মার্কেটে ঢোকাটা অনেক বেশি সহজ হয়ে যাবে, সত্যি কথা বলতে গেলে। কারণ একজন কোম্পানি আপনাকে হায়ার করবে, আপনার পিছনে ইনভেস্ট করবে, আপনাকে বেতন দিবে, পয়সা দিবে, সো আপনাকেও কিন্তু কিছু আউটপুট দেখাতে হবে। আর এক্ষেত্রে ফ্রেশার, সবার একটা ধারণা থাকে যে অ্যাজ এ ফ্রেশার আমি যাচ্ছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট ট্রাস্ট মি, এই সেক্টরটা এমন, বিশেষ করে আইটি ফিল্ডটা, এখানে আমরা যখন ইন্টারভিউ বা অনেকেই যখন দেখি যে ইন্টারভিউ ফেস করতে যায় বা কিছু, মোস্ট অফ দ্য টাইম কোম্পানিগুলো কিন্তু ওদিকে খুব একটা বেশি ফোকাস দেয় না যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে আসছেন, বা আপনার সিজিপিএ কত, আপনার রেজাল্ট কিরকম, এগুলোতে কিন্তু খুব একটা বেশি ফোকাস দেয় না। দেয় হয়তোবা, সেটা পরে দেয়, কিন্তু প্রথমেই যে জিনিসটা তারা খোঁজার চেষ্টা করে সেটা হচ্ছে আপনি যে কাজের জন্য অ্যাপ্লাই করতে আসছেন, বা যে কাজের জন্য আপনি কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, আপনি এই কাজটা সম্পর্কে কতটুকু ভালো পারেন। এই কাজটা আপনি নট নেসেসারিলি যে আপনাকে আগে এক্সপিরিয়েন্স জব করে আসতে হবে, আপনি ঘরে বসেও 2-4টা অ্যাপ বানাতে পারেন। আমি মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বলছি। আপনি ঘরে বসেও কিন্তু মোবাইল অ্যাপস বানাতে পারেন, সেটা প্লে স্টোরে আপলোড করে দিতে পারেন। সো আপনার সিভিতে বা আপনার বায়োর সিভিতে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো, প্রজেক্টগুলো কিন্তু উল্লেখ থাকতে হবে। সো আপনাকে ইমপ্রেস করতে হবে সেই কোম্পানিতে যে না, আমি কাজ পারি,
আমার হয়তোবা এক্সপিরিয়েন্স নাই, আমার হয়তোবা অফিস এনভায়রনমেন্ট সম্পর্কে আমার ওরকম ধারণা নাই, বা আমি টিম ওয়ার্ক ওইভাবে হয়তো করি নাই, কিন্তু যে জিনিসটা জন্য আমি এখানে এসেছি সেই জিনিসটা আমার জানা আছে। এবং সেক্ষেত্রে আপনাকে অ্যাপগুলো দেখাতে হবে যে হ্যাঁ আমি এই অ্যাপগুলো বানিয়েছি, আমি একা বানিয়েছি, অথবা আমি হয়তোবা আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে, একজন বা দুজন ফ্রেন্ডকে সাথে নিয়ে আমি অ্যাপগুলো বানিয়েছি। সো এই জিনিসটা শো করার মতো কিছু একটা থাকতে হবে। এবং এটা এরকম না যে আমি 2-3 পাতার সিভি দিয়ে ভরাই দিচ্ছি আমার ক্যারিয়ার অবজেক্টিভস, আমার গোলস, আমি কত জায়গায় ট্রেনিং করলাম, এগুলো কিন্তু একেবারে ইউজলেস। আপনার সিভিতে অ্যাজ এ ডেভেলপার, আপনার সিভিতে কিন্তু আপনার প্রজেক্টগুলো থাকতে হবে, যে প্রজেক্টগুলো আপনি করবেন। আপনার গিটহাবের লিঙ্কগুলো থাকতে হবে, বা অ্যাপ যদি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে থাকে সেই লিঙ্কগুলো থাকতে হবে। সো ওটা দেখে কিন্তু আপনার একটা কোম্পানি ধারণা নেবে যে না, তাকে যে কাজের জন্য নেওয়া হচ্ছে তিনি ওই কাজের জন্য 100% প্রস্তুত না হলেও তাকে একদম মানে গোড়া থেকে তাকে শেখাতে হবে না, সে জানে এই জিনিসগুলো, সে অলরেডি অ্যাপ বানিয়েছে, এখন তাকে জাস্ট একটা টিমের সাথে হয়তো বা সিং করে বা আর একটা অ্যাপে বা একটা প্রজেক্টে বসিয়ে দেওয়া হবে। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি ফ্রেশ বা আপনি এক্সপিরিয়েন্স, ইট ডাজন্ট ম্যাটার। অনেকেও দেখা যায় যে 2-4 বছর ধরে জব করছে বা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ভালো হয়তো বা কোনো অ্যাপ বানাতে পারছে না বা আউটপুট দিতে পারছে না, তার জন্য কিন্তু জব পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। আবার অনেক ফ্রেশার আছে যারা একাডেমিক ক্যারিয়ার শেষ করার সাথে সাথেই হয়তোবা তারা জব পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের যে এনভায়রনমেন্টটা এবং আমাদের দেশের যে ট্র্যাডিশনটা, সেটা দেখা যায় যে একজন গ্র্যাজুয়েট তিনি গ্র্যাজুয়েট শেষ করার পর সামহাও কোনো না কোনোভাবে তাকে একটা ট্রেনিং সেন্টারে বা একটা ট্রেনিং করতে হবে। হ্যাঁ, দেখা যায় যে 4 বছর পড়াশোনা করার পর সে বাকি 4 বছর পড়াশোনা করে বের হলো, 1 বছর ধরে সে জব খুঁজছে কিন্তু সে জব পাচ্ছে না। কিন্তু সামহাও সে যদি 3 মাসের একটা ট্রেনিং করে ফেলে, দেখা যায় যে পরের 3 মাসের মধ্যে তার জব হয়ে যাচ্ছে। সো এটা হতে পারে যে কোম্পানিগুলো আসলে যা চায়, বা প্রোডাকশন লেভেলে বা রিয়েল লাইফে যে কাজগুলো আমরা অফিসে বসে করে থাকি বা যেটা করা হয় একটা প্রজেক্টে, সেগুলো হয়তো বা ভার্সিটি বা কারিকুলামে ওইভাবে ইনক্লুডেড থাকে না। কিন্তু এই ট্রেনিং সেন্টারগুলো বা ট্রেনিং এর মাধ্যমে আমরা যেটা আসলে প্রোভাইড করি, ট্রেনিং এ সেই জিনিসটাই করানো হয় যেটা আসলে জবে যে সে যে কাজটা করবে ওটার জন্য আসলে প্রিপারেশন বা তাকে প্রিপেয়ার্ড ওইভাবে করা হয়। তো যেটাই হোক না কেন, সেই প্রিপারেশনটা আপনাকে যে ট্রেনিং দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, আপনি সেটা ঘরে বসে নিজেও করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক ধৈর্য থাকতে হবে, এবং বাট এক্ষেত্রে অবশ্যই একজন মেন্টরের আন্ডারে থাকা উচিত। সেটা আপনার ভার্সিটি টিচার হতে পারে, বড় ভাই হতে পারে যে এই প্রজেক্ট নিয়ে কাজ করেছে বা এই সেক্টরটাতে কাজ করে। এরকম একজন মেন্টরের আন্ডারে থাকলে তখন আপনার জিনিসটা অনেকটা স্মুথ হয়, লার্নিং কার্ভটা আপনার জানা থাকে যে হ্যাঁ আপনাকে এই জিনিসটা পরে এই জিনিসটা শিখতে হবে। আদারওয়াইজ আপনাকে যদি হঠাৎ করে, ধরেন আপনি একজন সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার, আপনাকে এখন বলা হলো যে বা আপনার ইচ্ছা হলো যে আপনি এখন মেশিন লার্নিং শিখবেন। তো খুব স্বাভাবিকভাবে মেশিন লার্নিং অনেক বড় একটা সেক্টর, এবং মেশিন লার্নিং এটা কোনো টপিক বা এটা কোনো সাবজেক্ট বা এটা কোনো ফ্রেমওয়ার্ক না, এটা অনেক বড় জিনিস, এর আন্ডার অনেক কিছু আছে। তো আপনি যদি মেশিন লার্নিং শিখতে চান, ডেফিনেটলি আপনাকে একটা লার্নিং কার্ভ বা একটা পাথ ধরে আগাতে হবে। মন চাইলেও আজকে একটু ডাটা সায়েন্স শিখলাম, আজকে একটু লিনিয়ার অ্যালজেব্রা শিখলাম, আজকে একটু অমুক অ্যালগরিদমটা শিখলাম, আজকে এটা শিখলাম, এভাবে আগালে কিন্তু হবে না। আপনাকে একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে আগাতে হবে। এই কারণেই মেন্টর ইম্পর্টেন্ট, কারণ তিনি জানেন যে আসলে কোন পদ্ধতিতে আগাতে হবে। সো আপনার প্রশ্নে ফিরে আসি, সেটা হচ্ছে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট তিনি যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চান, অবশ্যই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে পারেন। কারণ মোবাইল বা স্মার্টফোন যেটা আমরা বলি, সেটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে এটা কতখানি একটা মানে ইন্টিগ্রাল পার্ট, এটা আসলে মনে হয় আমার না বললেও চলবে। কারণ সবার হাতে হাতে এখন স্মার্টফোন, আমরা সবসময় স্মার্টফোন আমাদের হাতে থাকে, আমরা এই অ্যাপ থেকে সেই অ্যাপ আমরা ঘোরাঘুরি করি। বাট এই এত চাহিদা, এটার জন্য তো অ্যাপও দরকার অবশ্যই। সো এই কারণে অ্যাপ ডেভেলপারদের চাহিদাও কিন্তু অনেক বেশি, এবং প্রচুর অ্যাপ প্লে স্টোরে, অ্যাপ স্টোরে প্রতিদিন প্রচুর অ্যাপ কিন্তু পাবলিশ হচ্ছে। সবগুলো যে ভালো হয় তাও না, কিন্তু প্রচুর অ্যাপ পাবলিশ হচ্ছে, অনেক মানুষ সেগুলো ব্যবহার করছে, অনেক মানুষ হয়তো ব্যবহার করছে না, কিন্তু চাহিদাটা কিন্তু আস্তে আস্তে অনেক বাড়ছে। এবং গত 10-15 বছর ধরে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ক্যারিয়ার, এটা যদি আপনি গুগলেও সার্চ করেন যে এই মুহূর্তে ওয়ার্ল্ডের টপ মোস্ট সেক্টরগুলো যেখানে, যেটাকে আপনি ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, সেক্ষেত্রে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটা কিন্তু 2 বা 3 নম্বরে আছে। তো যেহেতু মার্কেটটা অনেক বড়, সেক্ষেত্রে আপনি অনায়াসে আসতে পারেন, বাট শর্ত হচ্ছে আসতে হলে আপনাকে সেভাবে প্রিপারেশন নিয়ে আসতে হবে। কারণ প্রতি বছর, বাইরের কথা বাদ দিলাম, আমাদের দেশে প্রতি বছর
অসংখ্য মানুষ কিন্তু বা অসংখ্য স্টুডেন্ট কিন্তু তারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখছে, সেটা ট্রেনিং এর মাধ্যমে হোক, নিজে নিজে হোক, ইউটিউব থেকে হোক, যেভাবেই হোক প্রতিদিনই অনেক ডেভেলপার তৈরি হচ্ছে। কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু ওরকম আউটপুট বলেন বা আমাদের দেশে যে সফটওয়্যারের চাহিদা, আমরা যে সফটওয়্যার বানিয়ে একদম খুব ভালো করছি বাইরের দেশের জন্য, ব্যাপারটা কিন্তু ওরকম না। এখানে একটা জিনিসই ল্যাক করে, সেটা হচ্ছে স্কিলফুল বা স্কিল ডেভেলপার। শিখছে সবাই, কিন্তু আলটিমেটলি হয়তোবা ক্যারিয়ার হিসেবে বা পাথ হিসেবে সার্ভাইভ করতে পারছে খুবই কম। সো শর্ত একটাই, আপনি যে সেক্টরেই বাছাই করেন না কেন, সেটা ওয়েব ডেভেলপমেন্ট হোক, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, আপনাকে আগে স্কিলড হতে হবে। এই জিনিসটাই আপনার দরকার। কোম্পানি এই জিনিসটাই আগে দেখবে। এই জিনিসটা না হলে দেন হয়তো একাডেমিক জিনিসের ওসব আপনি দেখতে পারে যে আপনি একাডেমিক কি করলেন না করলেন, বাট আপনাকে স্কিল হতে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। যারা মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে প্ল্যান করতেছে, আশা করা যায় যে আপনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথাই খুবই ইম্পর্টেন্ট ছিল। তো তারপরেও স্যার এর মধ্যে আরো অনেকে প্রশ্ন করে। তো আমাদের যারা পার্টিসিপেন্ট আছে বর্তমানে লাইভ দেখতেছেন, তো আমি আশা করব আপনারা যে জায়গা থেকে দেখতেছেন না কেন, আপনারা চাইলে আপনাদের লোকেশনটা কমেন্ট করে দিতে পারেন। আর আরেকটা বিষয় হলো যে আপনাদের জানি আপনাদের অনেক কোশ্চিন থাকে, আমরা যখন সেমিনার গুলা করে থাকি অনেক পার্টিসিপেন্ট নিয়ে, তখন অনেক কোশ্চিন থাকে। তো আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে আমাদের ইয়াতে আপনাদের কমেন্ট বক্সে আপনি দিয়ে দিতে পারেন, আপনার কোশ্চিনের আমরা অ্যান্সার করব। আর আরেকটা বিষয় হলো স্যার যে কথাগুলো বললো, যারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন বা প্ল্যান করতে চাচ্ছেন, স্কিল ডেভেলপমেন্টের প্ল্যান করতেছেন, আশা করা যায় এর মধ্যে সব কোশ্চিন আছে, কোশ্চিনের অ্যান্সার আছে। তো তারপরেও কিছু এক্সপ্লেন করতে বলবো স্যারকে, একটু রিকোয়েস্ট করবো যে স্যার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে যে অনেকেই তো সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চায়। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট তো অনেক ভাবে করা যায়, অনেকেই ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট তার মধ্যে একটা অন্যতম। তো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা একজন স্টুডেন্ট বা একজন ফ্রেশার কেন শিখবে? সে তো চাইলে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা সে অনায়াসে শিখতে পারে বা অন্যান্য অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা সে শিখতে পারে। তো স্যারকে একটু রিকোয়েস্ট করবো যে স্যার যদি একটু সংক্ষেপে বলতেন যে আসলে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ভিতরে যে স্পেশালিটি, এটা আসলে কি, বা একজন ফ্রেশার বা যে বলেন না কেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, মোবাইল অ্যাপ্লিকেশনে এসে কত দ্রুত সে সাকসেস হতে পারবে? স্যার বলেছেন যেহেতু, তারপরে যদি একটু এক্সপ্লেন করতেন স্যার। আমি আসলে একটু আগে এটাই বললাম যে মোবাইল অ্যাপ্লিকেশন, কারণ আমাদের হাতে হাতে স্মার্টফোন, আমরা সবসময় স্মার্টফোন নিয়ে পড়ে থাকি। স্মার্টফোনে আমরা অনেক অ্যাপ ব্যবহার করি। সো ইউজার বাড়ছে, সো অ্যাপও বাড়াতে হবে। অ্যাপ বাড়ানোর জন্য ডেভেলপার লাগবে, তারা সুন্দর সুন্দর অ্যাপ বানাবে, তারপরে সেটা ইউজাররা ব্যবহার করবে। সো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, আর সত্যি কথা বলতে কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন বা সফটওয়্যার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এটাও কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট। আমরা যে অ্যাপস বানাচ্ছি এটাও কিন্তু সফটওয়্যার। সো এটা হয়তো বা মোবাইলে ব্যবহার করছি দেখে আমরা অ্যাপস বলছি বা সামথিং, কিন্তু সবই কিন্তু সফটওয়্যার। এবং আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, ওটা কিন্তু একটা সফটওয়্যার। আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, সেটাও কিন্তু একটা সফটওয়্যার। সো সবকিছুরই চাহিদা আছে। ওয়েবসাইটও কিন্তু ধ্বংস হয়ে যায় নাই মোবাইল আসার পর, আবার ডেস্কটপ বা ল্যাপটপ এগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় না, এগুলো কিন্তু আছে। সো আপনি চাইলে যে কোনো দিকে যেতে পারেন, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা। আপনি চাইলে যে কোনো দিকেই যেতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে যেদিকে যান না কেন আপনাকে, একটা কথা বারবারই বলি, আপনাকে স্কিল হতে হবে। সো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আসলেই যে আপনার একদম ভুরি ভুরি চাকরির অফার আসবে বা অনেক কাজ থাকবে, অথবা মানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ্লিকেশনের কোনো চাহিদা নেই, ব্যাপারটা কিন্তু তা না। সব কিছুরই প্রচুর চাহিদা আছে। আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যে ধরনের স্কিল দরকার, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন অলমোস্ট সিমিলার কিন্তু। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যদি আসলে আপনি যদি ডিসাইড করতে না পারেন, বা আপনি যদি আপনার কাছে যদি মনে হয় যে না, আমি আসলে ফ্রেশার হিসেবে আমি কোনটা শিখবো আমি ঠিক বুঝতে পারছি না, কারণ লার্নিং পাথটা কিন্তু কার্ডটা এখানে ইম্পর্টেন্ট। এবং সব এই ফ্রেমওয়ার্ক গুলো বা মোবাইল অ্যাপ্লিকেশন বলেন, ওয়েব অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু শেখার একটা ডিউরেশন আছে। যেমন, এবং সত্যি কথা বলতে যে এই সবগুলোর মধ্যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা একটু দ্রুত শেখা যায়। কারণ আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে চান, আপনাকে ফ্রন্ট এন্ডের জন্য একটা ফ্রেমওয়ার্ক, HTML CSS এগুলোর জন্য একটা ফ্রেমওয়ার্ক লাগবে, ব্যাক এন্ডের জন্য একটা লাগবে, আবার ধরেন জাভাস্ক্রিপ্ট জানতে হবে, জাভাস্ক্রিপ্টে আপনার অনেক ধরনের লাইব্রেরি আছে। আবার ফ্রন্ট এন্ডের জন্য কিন্তু অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে। অনেকে রিঅ্যাক্টিভ ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারে, অনেকে আবার অ্যাঙ্গুলার ব্যবহার করে, আবার রিঅ্যাক্ট ব্যবহার করে, অনেক কিছু কিন্তু আছে। সো ওয়েব
ফ্রেমওয়ার্কটা সত্যি কথা বলতে গেলে এখানে শেখার অনেক কিছু আছে। সো একজন যদি ওয়েব ডেভেলপমেন্টে আসতে চায় তাকে দেখা যাবে যে অনেক কিছু শিখতে হবে, তার লার্নিং এর পেছনে অনেক সময় চলে যাবে। কিন্তু সেই তুলনায় মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের লার্নিং পিরিয়ডটা একটু কম সত্যি কথা বলতে গেলে। জাস্ট আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে এক নাম্বার, এবং ল্যাঙ্গুয়েজটা যে জানতে হবে সেটাও আপনি কোন ফ্রেমওয়ার্ক শিখবেন সেটার উপর বেস করে আপনি ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন। যেমন আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন শুধু বানাতে চান দেন আপনাকে জাভা অথবা কটলিন শিখতে হবে। আপনি যদি শুধুমাত্র আইফোনের জন্য অ্যাপ্লিকেশন বানাতে চান ইন দ্যাট কেস আপনাকে অবজেক্টিভ সি অথবা সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আপনি যদি চান যে না আমি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ বানাবো, আমি আইওএস এর জন্য অ্যাপ বানাবো, দেন হয়তো আপনাকে ক্রস ফ্রেমওয়ার্কে আসতে হবে। ইন দ্যাট কেস আপনি রিঅ্যাক্ট নেটিভ শিখতে পারেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, অথবা আপনি ফ্লাটার শিখতে পারেন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। সো এরকম একটা ফ্রেমওয়ার্ক শিখলেই না সত্যি কথা বলতে গেলে আপনি কিন্তু কাজে নেমে পড়তে পারবেন। হ্যাঁ, সেটা আপনি নিজে ফ্রিল্যান্সিং করুন অথবা আপনি জব করেন না কেন, যেটাই করেন না কেন, আপনাকে এর বাইরে আর তেমন কোনো ফ্রেমওয়ার্ক শেখার প্রয়োজন নেই। সো লার্নিং পিরিয়ডের কথা যদি বলি তাহলে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের শেখাটা সহজ এবং এটা শিখতেও কম সময় লাগে, এবং শিখে আপনি দ্রুত আসলে একটা কিছু না কিছু একটা মধ্যে আপনি ঢুকে যেতে পারেন, সেটা জব হোক ফ্রিল্যান্সিং হোক যেটাই হোক না কেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো এই জায়গাতে স্যার আপনি মাঝখানে বেশ কিছু কথা বললেন, যেমন কিছু ল্যাঙ্গুয়েজের কথা বললেন, জাভা, আবার সি সি প্লাস প্লাস এরকমটা কিছু বললেন, আবার কিছু ফ্রেমওয়ার্কের কথা বললেন। তো আমরা আমাদের এখানে পিপল অ্যান্ড টেকে বর্তমানে যে কোর্সগুলো করাচ্ছি আপনার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের, সেটা তুমি আমরা ডার্ট অ্যান্ড ফ্লাটারে করাচ্ছি, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ফ্লাটার ফ্রেমওয়ার্কে। তো স্যার এটা নিয়ে যদি একটু বলতেন, আপনি তো অনেকগুলো প্রোগ্রামিং এর কথাই বললেন, তার ভিতরে ডার্ট এবং কি ফ্লাটার এটাই বা কেন, বা আমরা এটা কেন করাচ্ছি, স্যার যদি একটু এক্সপ্লেইন করতেন। আচ্ছা, যেটা বললাম যে একজন যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে চায় তার জন্য আসলে অনেকগুলো রাস্তা আছে। মোবাইল অ্যাপস অনেক ভাবেই বানানো যায়। হ্যাঁ, মোবাইল অ্যাপস আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে তারপরে কোড করে করে আপনি করতে পারেন। আবার অনেক ফ্রেমওয়ার্ক আছে, টুলস আছে যেখানে আপনাকে কোডিংও শিখতে হবে না, আপনি জাস্ট সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করেও কিন্তু আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে পারেন। ইভেন এইচটিএমএল সিএসএস দিয়েও কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। বাট এটা ডিপেন্ড করে যে মানে এইচটিএমএল সিএসএস দিয়ে অ্যাপ বানালে যে সেটা খুব খারাপ হবে বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করলে যে সেটা খারাপ হবে সেটা বলছি না। এটা ডিপেন্ড করে আপনি আসলে কি ধরনের অ্যাপ্লিকেশন বানাচ্ছেন। আপনার অ্যাপ্লিকেশন যদি খুবই সিম্পল হয় ইন দ্যাট কেস আপনি একদম সিম্পল ওয়েতে আগাতে পারেন। বাট আপনি যদি একটু কমপ্লেক্স টাইপের অ্যাপ্লিকেশন বানাতে চান যেখানে হার্ডওয়্যার ইনভলভ থাকতে পারে, আপনি একটা ক্যামেরা অ্যাপ বানাতে যাচ্ছেন অথবা আপনি একটা গেম বানাতে যাচ্ছেন যেখানে সেন্সর থাকবে, বা আপনি একটা লোকেশন বেসড অ্যাপ্লিকেশন বানাতে যাচ্ছেন যেখানে আপনার জিপিএস ব্যবহার করতে হবে, বা আপনি একটা ই কমার্স অ্যাপ বানাতে যাচ্ছেন যেখানে অনেক ফাংশনালিটিস থাকবে, অনেক ফিচার থাকবে, ব্যাক এন্ডের সাথে কানেক্ট করতে হবে, ইন দ্যাট কেস হয়তোবা আপনাকে তখন ওই সহজ পদ্ধতিতে না যে আপনাকে একটা ফ্রেমওয়ার্ক চুজ করতে হবে। এবং আপনি যে ফ্রেমওয়ার্ক চুজ করবেন, আমরা সবাই জানি যে আমরা যে স্মার্টফোন ব্যবহার করি ওয়ার্ল্ডে কিন্তু দুই ধরনের স্মার্টফোন খুবই ফেমাস। একটা হচ্ছে বা দুইটা প্ল্যাটফর্ম খুবই ফেমাস, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা হচ্ছে আইওএস। তার মানে আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি অথবা আমরা আইফোন ব্যবহার করি। এছাড়াও উইন্ডোজ ফোনও কিন্তু আছে, বাট সেটা একদম লেস দেন 1% আর কি। কিন্তু মোস্টলি আমরা এই প্ল্যাটফর্মটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, একটা হচ্ছে আইফোনের জন্য বা আইওএস এর জন্য। আর অ্যান্ড্রয়েড এবং আইওএস অর্থাৎ আপনি যদি ডিসাইড করেন আপনি অ্যান্ড্রয়েডের শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ বানাবেন, সেটার জন্য কিন্তু অ্যান্ড্রয়েডের অফিসিয়াল একটা ফ্রেমওয়ার্ক আছে যেটাকে আমরা নেটিভ অ্যান্ড্রয়েড এসডিকে বলে থাকি। অর্থাৎ ওই ফ্রেমওয়ার্ক দিয়ে জাভা অথবা কটলিন, আমি জাভা বলবো না, এটা আসলে অ্যাবসলিউট বা এটা রিকমেন্ডেড না। এবং আমরা জানি যে অ্যান্ড্রয়েড কিন্তু গুগলেরই একটা প্রোডাক্ট। ওকে, সো গুগল কিন্তু বা অ্যান্ড্রয়েড রেকমেন্ড করে আমরা যদি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে চাই সেটা যেন কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়েই করি। সো আপনি যদি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য একটা নেটিভ অ্যাপ্লিকেশন বানাতে চান সেক্ষেত্রে আপনাকে কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখলেই কিন্তু হয়ে যাবে, আর নেটিভ অ্যান্ড্রয়েড এসডিকে এটা করলেই কিন্তু আপনার হয়ে যাবে। বাট এই অ্যাপটা যে আপনি বানাবেন অ্যান্ড্রয়েডের জন্য এটা কিন্তু আইফোনে রান করবে না। আবার আপনি যদি আইফোনের জন্য শুধু অ্যাপ্লিকেশন বানাতে চান সেক্ষেত্রে আপনাকে অবজেক্টিভ সি বা সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রিকমেন্ডেড হচ্ছে সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আপনাকে শিখতে হবে এবং আপনাকে আইওএস বা ম্যাক এনভায়রনমেন্টে যে আপনাকে তখন আইওএস এসডিকে ব্যবহার করে এক্সকোড ব্যবহার করে আপনাকে একটা নেটিভ আইওএস অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে এবং ওই অ্যাপটা কিন্তু আপনি তখন আবার অ্যান্ড্রয়েডে রান করতে পারবেন না।
সো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে আসলে নেটিভ অ্যাপ্লিকেশন বলা হয়। অর্থাৎ আপনি যদি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মকে টার্গেট করে কোনো অ্যাপ বানান, তা সেই ধরনের অ্যাপগুলোকে আমরা নেটিভ অ্যাপ্লিকেশন বা নেটিভ অ্যাপস বলে থাকি। এবং নেটিভ অ্যাপসের পারফরমেন্সগুলো বেটার হয়, কারণ যেহেতু আমি শুধুমাত্র একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মকে টার্গেট করে করছি, সো সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সিঙ্ক যেটাই বলেন না কেন, পারফরমেন্স কিন্তু একটু হাই হয়। বাট যদি রিয়েলিটির কথা চিন্তা করি, যে আমি একজন অ্যাপ ডেভেলপার, আমি একটা অ্যাপ বানাবো এবং আমি চাইবো যে আমার অ্যাপটা যত বেশি সংখ্যক মানুষ ব্যবহার করবে ওয়ার্ল্ড ওয়াইড, শুধু এই দেশে না, এই দেশের বাইরেও পুরো পৃথিবী জুড়ে আমার অ্যাপটা মানুষ ব্যবহার করবে, বেশি সংখ্যক ডাউনলোড হবে। বেশি ডাউনলোড হলে তখন আমি হয়তো বা অ্যাপ থেকে আমি অ্যাডের মাধ্যমে হোক বা পেইড অ্যাপ হোক, আমি হয়তো রেভিনিউ আনতে পারবো। সো সেই বিচারে কিন্তু টার্গেট হতে পারে যে ঠিক আছে, অ্যান্ড্রয়েড হয়তো বা ওয়ার্ল্ডের 65% মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, আর বাকি 35% হয়তো বা আইফোন ব্যবহার করে। আমি এখন 100% অডিয়েন্সকে টার্গেট করতে চাই। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপটা, আপনি যে অ্যাপটা বানাবেন, সেটা যেই ধরনের অ্যাপই হোক না কেন, সেটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েডের জন্য বানাতে হবে, আবার iOS এর জন্য বানাতে হবে। কারণ শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আপনার অ্যাপ ব্যবহার করবে, আইফোন ব্যবহারকারীরা করবে না, তাহলে কিন্তু আপনি সব ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে রিচ করলেন না। কিন্তু একই অ্যাপ্লিকেশন, একই ইন্টারফেস, একই ফিচার্স, একই ফাংশনালিটিস আপনাকে কিন্তু দুইবার ডেভেলপ করতে হবে, একবার কটলিন দিয়ে, একবার সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। সো ক্রস ফ্রেমওয়ার্ক আসার আগ পর্যন্ত এভাবেই আসলে করা হতো। তারপরে মার্কেটে ক্রস ফ্রেমওয়ার্ক নামে আরেকটা ফ্রেমওয়ার্ক আসলো, বা ক্রস ফ্রেমওয়ার্ক আসলো, যেটা দিয়ে আসলে আপনি ওই ক্রস ফ্রেমওয়ার্ক ব্যবহার করে যে অ্যাপটা বানাবেন, সেটা মাল্টিপল প্ল্যাটফর্মকে টার্গেট করে বানানো যায়। অর্থাৎ আপনি একবারই অ্যাপ্লিকেশন বানাবেন, একটা প্রজেক্টই আপনি কমপ্লিট করবেন, বা একটা প্রজেক্টই আপনি বানাবেন, কিন্তু সেটা চাইলে আপনি অ্যান্ড্রয়েড ফোনেও রেন্ডার করতে পারবেন, আইফোনেও রেন্ডার করতে পারবেন। এবং এই পিপল অ্যান্ড টেকে আমি যে কোর্সটা নিয়ে থাকি ফ্লাটার, এবং ফ্লাটার ফ্রেমওয়ার্ক এটা গুগলের একটা ক্রস ফ্রেমওয়ার্ক। এটা খুবই পপুলার এই কারণে যে এই ফ্লাটার দিয়ে কিন্তু শুধুমাত্র অ্যান্ড্রয়েড আর আইওএস না, এটা অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব এবং ডেস্কটপ প্রায় 4টা প্ল্যাটফর্মই কিন্তু কভার করা যায়। এতে হয় কি, এতে আমার ওই যে বললাম যে আমি একটা অ্যাপই বানাবো, একই ইউজার ইন্টারফেস, একই সবকিছু, কিন্তু আলাদা আলাদাভাবে বানালে কিন্তু আমার সময় বেশি লাগবে, আমার 2টা আলাদা প্রজেক্ট থাকবে। কখনো যদি প্রজেক্ট আপডেট করার প্রয়োজন হয়, আমাকে 2টা আলাদাভাবে আপডেট করতে হবে। আমি যদি নিজে ডেভেলপার না হই, আমি যদি ডেভেলপার হায়ার করি, ইন দ্যাট কেস আমাকে 2 গ্রুপ ডেভেলপার হায়ার করতে হবে, তাদেরকে আলাদাভাবে পয়সা দিতে হবে। 2টা অ্যাপ ডেভেলপ করার জন্য আমার সময় লাগবে, মেনটেন করতে কস্ট বাড়বে। সো এই তুলনায় ক্রস ফ্রেমওয়ার্কগুলো, যেগুলো মাল্টিপল প্ল্যাটফর্মকে টার্গেট করে, এদের এই অ্যাপগুলো বা এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে যে প্রজেক্টগুলো বানানো হয়, একে তো সময় কম লাগে, দ্বিতীয়ত কস্টও কমে আসে, এবং আমরা একাধারে মাল্টিপল প্ল্যাটফর্ম কিন্তু টার্গেট করতে পারি। সো যেটা বললাম যে একজন অ্যাপ ডেভেলপার অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে গেলে তার সামনে কিন্তু এরকম অনেকগুলো রাস্তা আছে, যে আমি কোনটা দিয়ে আসলে শুরু করব। কেউ যদি চায় যে আমি সারা জীবন অ্যান্ড্রয়েডের জন্যই অ্যাপ বানায় যাব, তাকে শুধুমাত্র কটলিন শিখলেই হবে। তার যদি মনে হয় যে আমি শুধুমাত্র আইফোনের জন্য অ্যাপ বানাবো বা ম্যাক ওএস এর জন্য অ্যাপ বানাবো, তাকে শুধুমাত্র সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এক্সকোডে কাজ করলেই চলবে। আর আপনার যদি মনে হয় যে না, আমি অ্যাপটা বানাবো অ্যান্ড্রয়েডের জন্য, আইওএস এর জন্য, পরবর্তীতে ওয়েব ভার্সনও বের করব, পরবর্তীতে একটা ডেস্কটপ ভার্সনও বের করবো, সো ওই ক্ষেত্রে কিন্তু একটা ক্রস ফ্রেমওয়ার্ক আপনাকে বাছাই করতে হবে। সেটাও ক্রস ফ্রেমওয়ার্ক বাছাইয়ের ক্ষেত্রেও কিন্তু আবার বেশ কিছু অপশন আছে, যেমন রিঅ্যাক্ট নেটিভ আছে, যেটা ফেসবুকে ডেভেলপ করা, যেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড করতে হয়। গুগলের রয়েছে হচ্ছে আপনার ফ্লাটার, যেটা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে হয়। মাইক্রোসফটের কিন্তু একটা আছে জামারিন, যেটা খুব সম্ভবত সি শার্প দিয়ে আপনাকে কোড করতে হবে। আবার আয়োনিক আছে। সো অনেকগুলো কিন্তু ডিসিশন আপনাকে নিতে হবে, এবং এটা এন্টায়ারলি ডিপেন্ড করে আপনি যে অ্যাপটা বানাচ্ছেন, এটা যে ফ্রেমওয়ার্কে আপনি চুজ করেন না কেন, মোটামুটি আউটপুট কিন্তু একই আসবে, আপনি যদি ঠিকঠাক মতন কোডটা করতে পারেন। ওকে, সব ফ্রেমওয়ার্কই ভালো, কিন্তু অনেক সময় আমরা আমাদের অ্যাপের চাহিদা অনুযায়ী, ফিচার অনুযায়ী আমরা হয়তো বা ফ্রেমওয়ার্ক চুজ করে থাকি। বা বিভিন্ন কোম্পানি, ধরেন খুব বড় একটা কোম্পানি, তারা ফ্লাটার নিয়ে কাজ করে, দ্যাট ডাজন্ট মিন যে ফ্লাটার খুব ভালো একটা ফ্রেমওয়ার্ক, বাকি ফ্রেমওয়ার্কগুলো একেবারে খারাপ। আবার দেখবেন আরেকটা কোম্পানি, তারা শুধুমাত্র রিঅ্যাক্ট নেটিভ নিয়ে কাজ করে, তারা ফ্লাটার একদম সহ্য করতে পারে না। তার মানে এই না যে ফ্লাটার খুব খারাপ হয়ে গেল আর রিঅ্যাক্ট নেটিভ ভালো। এটা কোম্পানির পলিসি, তাদের জন্য যেটা সহজ, তাদের জন্য যেটা কস্ট ইফেক্টিভ এবং যেটা বেনিফিশিয়াল, তারা কিন্তু সেটাই চুজ করবে। সো আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে গেলে আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে ফ্রেমওয়ার্ক। এবং এত ফ্রেমওয়ার্ক, এবং মজার জিনিস হচ্ছে, যে কোনো একটা দিয়ে আপনি শুরু করেন, কোনো সমস্যা নেই, কিন্তু বাকিগুলো কিন্তু একেবারে রিলেটেড। অর্থাৎ আপনি যদি নেটিভ অ্যান্ড্রয়েড শেখেন,
তাহলে আপনি ধরে নেবেন যে নেটিভ iOS-টাও আপনার 50% আপনার শেখা শেষ। আবার আপনি যদি ফ্লাটার শেখেন তাহলে দেখবেন যে রিঅ্যাক্ট নেটিভ আপনার 50% শেখা শেষ। কারণ এই ফ্রেমওয়ার্কগুলো একটার সাথে একটা খুবই রিলেটেড এবং অনেকটাই সিমিলার। কারণ আলটিমেটলি গোল হচ্ছে কিন্তু ওই আমি মোবাইলের জন্যই অ্যাপ্লিকেশন বানাবো। সো এই এনভায়রনমেন্টটা আপনি যে ফ্রেমওয়ার্ক দিয়েই বানান না কেন সবই তো সেম এনভায়রনমেন্ট, তাই না? সো এই তো আপনাকে আসলে চুজ করতে হবে যে আপনি কোন ফ্রেমওয়ার্কটা ইয়ে করবেন, আদারওয়াইজ বাকি সবই একই রকম। জি, থ্যাংক ইউ স্যার। অনেক কিছু আমরা শুনলাম। তো স্যার আমরা বেশ সময় নিয়ে নিয়েছি আপনার, তারপরেও স্যার আর কিছু প্রশ্ন থেকে যায়। আর যেহেতু আমরা আমাদের এখানে ডার্ট অ্যান্ড ফ্লাটার কোর্সটা করাচ্ছি, স্যার যদি একটু সংক্ষেপে আমাদের কোর্সের ওভারভিউটা দিতেন, যে এরকমটা যে একজন ফ্রেশার বা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে যদি একজন স্টুডেন্ট আসে, সে আমাদের ডার্ট অ্যান্ড ফ্লাটার কোর্সটা কতটুকু সে শিখতে পারবে, বা এই কোর্সটাতে আমরা কি কি শেখাচ্ছি, আর আমাদের এই কোর্সটা তার জন্য জব সেক্টরে গিয়ে কতটুকু তার কভার করতে পারবে, বা আমাদের এই কোর্সটা জবের জন্য কতটুকু উপযোগী যদি সে সম্পূর্ণ কমপ্লিট করে বা প্রজেক্টগুলো যদি কমপ্লিট করে, এটা যদি স্যার একটু সংক্ষেপে বলতেন স্যার। হ্যাঁ, আমি যেমন শুরুতে বলেছিলাম যে যখন একজন গ্রাজুয়েট যখন একাডেমিক ক্যারিয়ার শেষ করে আসে তখন কিন্তু সে অনেক কিছু একবারে শিখে আসে। নির্দিষ্ট কোনো একটা ফোকাস বা 4 বছর ধরে সে শুধু অ্যাপ ডেভেলপমেন্ট শিখলো, ব্যাপারটা কিন্তু তা না। সে সবকিছুই কিন্তু শেখে। কিন্তু এই ধরনের একটা ট্রেনিং প্রোগ্রাম, যেটাকে আমরা প্রফেশনাল ট্রেনিং বলে থাকি, আমরা কিন্তু ট্রেনিংটা প্রোভাইড করি হচ্ছে যে এই ট্রেনিংটা করার পর একজন ট্রেনি যেন তাকে বেশি দিন বসে থাকতে না হয়। খুব দ্রুত সে যেন কোনো একটা জবে ঢুকে যেতে পারে। সেটা কোনো একটা কোম্পানিতে জয়েন করার মাধ্যমে হোক, বা সে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে হোক, বা যেভাবেই হোক না কেন, সেই ট্রেনিংগুলো কিন্তু আসলে সেভাবেই সাজানো হয়। অ্যাপ ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স, তার মানে আমি এখানে অ্যাপ ডেভেলপমেন্ট শিখাবো, এবং আপনি যে জব করতে যাবেন সেখানেও কিন্তু আপনাকে অ্যাপ ডেভেলপই করতে হবে। সো আলটিমেটলি ওই জিনিসটাই কিন্তু এই ট্রেনিংগুলোর মাধ্যমে শেখানো হয়। এবং ফ্লাটার, যেহেতু বললাম যে ফ্লাটার রিলেটিভলি নিউ একটা ফ্রেমওয়ার্ক, মাত্র এটার বয়স হয়তো বা 6-7 বছর, কিন্তু এটা খুব অল্প সময়ের মধ্যে এটা খুব পপুলার হয়ে যায়, কারণ ফ্লাটার শেখাটা খুবই ইজি। এবং ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব সেটা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু গুগলেরই ডেভেলপ করা। এবং এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু ফ্লাটার ডেভেলপমেন্টের জন্যই ওইভাবে কাস্টমাইজ করা। বেশ কিছু ফিচার আছে যেটা ডার্ট প্রোভাইড করে, লাইক হট রিলোড, হট রিস্টার্ট এটসেট্রা। সো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও কিন্তু রিলেটিভলি ইজি সি, সি প্লাস প্লাস বা জাভার তুলনায়। বা আপনার যদি আগের থেকে জাভা ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেক্ষেত্রে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখবেন অনেক সহজ। কারণ ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখবেন কখনো জাভার মতন দেখতে, সিনট্যাক্স গুলো আর কি দেখবেন কখনো একদম জাভার মতন, কখনো একদম জাভা স্ক্রিপ্টের মতন, আবার কখনো সি শার্পের মতো দেখাবে। সো এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু অনেক ইজি। এবং ফ্লাটার, যেটা বললাম যে অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু আপনি টার্গেট করতে পারবেন, অর্থাৎ আপনি যে অ্যাপটা বানাচ্ছেন সেটা আপনি অ্যান্ড্রয়েড ফোনেও রান করতে পারবেন, সেটা আইফোনে অর্থাৎ প্লে স্টোরে আপলোড করতে পারবেন, আপনি অ্যাপ স্টোরে আপলোড করতে পারবেন। 2-4 মাস পরে হয়তো আপনার মনে হলো যে না আমি এখন একটা ওয়েবসাইট বানাবো এই অ্যাপটারই, সো আপনি চাইলে এটা কি এই কোড বেসটা রেখে আপনি কিন্তু একটা ওয়েবসাইটও ডেভেলপ করতে পারেন, আবার আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিসেবে। সো যে কোর্সটায় পিপল অ্যান্ড টেকে আমি নিচ্ছি, এটা 90 ঘন্টার একটা কোর্স, এবং এটা 30টা ক্লাসে, অর্থাৎ প্রতিদিন 3 ঘন্টা করে যেটা করানো হয়, এবং কারিকুলামটা কিন্তু ওইভাবে সাজানো হয়েছে। সত্যি কথা বলতে গেলে একটা ফ্রেমওয়ার্ক শুধুমাত্র 1 মাস 2 মাস বা 3 মাসে শিখে 3 মাসের মধ্যে শিখে কিন্তু এটা শেষ করা যাবে না। এটা একটা ফ্রেমওয়ার্ক বা একটা সেক্টরে যখন আপনি ঢুকবেন আপনাকে কিন্তু সারা জীবন এর একটা লার্নিং পিরিয়ডের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, কারণ এই ফ্রেমওয়ার্কগুলো কিন্তু খুব দ্রুত আপগ্রেড হয়। আমরা যখন প্রথম 2018-19 সালে ফ্লাটার শিখি, ওই সময় যা শিখেছিলাম ওই জিনিসগুলো কিন্তু এখন নাই। ওর থেকে আরো নতুন জিনিস চলে আসছে, ওই জিনিসগুলো ডেপ্রিকেট হয়ে গেছে, আরো নতুন নতুন এপিআই আসছে, নতুন নতুন লাইব্রেরি আসছে। যখনই যা আসে আমাদের কিন্তু আবারও শিখতে হয়। আপনি যে 3 মাসে একটা ট্রেনিং করে আপনি সারা জীবন পার করে দিবেন, ব্যাপারটা কিন্তু তা না। আবার এটাও বলছি না যে 3 মাসের ট্রেনিং করে যখন নতুন জিনিস আসবে আবার ট্রেনিং করবেন, ব্যাপারটা তাও না। ট্রেনিং একবারই করবেন জীবনে, কিন্তু ট্রেনিংটা এমনভাবে করতে হবে যেন পরবর্তীতে যাই আপডেট আসুক না কেন ওটা যেন আপনি নিজে নিজে শিখে নিতে পারেন। সো এই ট্রেনিংটার উদ্দেশ্যই হচ্ছে আসলে আপনার সেলফ লার্নিং স্কিলটা গ্রো করা। এবং ট্রেনিংটা শুরু করা হয় 30টা ক্লাস, যেহেতু 30টা ক্লাস এবং 90 ঘন্টা কিন্তু কম সময় না সত্যি কথা বলতে গেলে। সো আমরা শুরুটা ওইভাবেই করি। ধরে নেই যে আপনার হয়তো বা আপনি ডার্ট ল্যাঙ্গুয়েজ জানেন না, বা আপনার প্রিভিয়াসলি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সম্পর্কে কোনো ধারণাই নাই, আমরা এটা ধরে নিই।
এবং ওইভাবেই কিন্তু কোর্সটা সাজানো, এবং আমরা একদম জিরো থেকে শুরু করি। তবে প্রিভিয়াসলি যদি আপনার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট। হয়তো আপনার শেখাটা অনেক দ্রুত হবে, বাট আপনার যদি প্রোগ্রামিং এর সাথে পরিচয় না থাকে আগের থেকে, সেক্ষেত্রে হয়তো আপনাকে 2-4 ঘন্টা বেশি সময় দিতে হবে প্রতিদিন, প্র্যাকটিসের সময়টা একটু বেশি দিতে হবে, বাট ইম্পসিবল না, এটা অবশ্যই আপনার দ্বারা পসিবল হবে, এটা করা যাবে। সো এই ট্রেনিং কোর্সটা এভাবেই আসলে সাজানো যে আমরা প্রথমে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে শুরু করি, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ধারণা দিই। ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইটসেলফ অনেক বড় একটা ল্যাঙ্গুয়েজ, এটা যে শুধু ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য আমরা ব্যবহার করি তা না, এটাতে কিন্তু ব্যাক এন্ডেরও কাজ করা যায়। অর্থাৎ আপনি রেস্ট এপিআই থেকে শুরু করে একটা ব্যাক এন্ড বা ডাটাবেস যেটাই হোক না কেন, আপনি কিন্তু ডার্ট দিয়েও এটা করতে পারেন। বাট ডার্টটা মেইনলি আসলে ফেমাস হয়েছে ফ্লাটারের জন্য। সো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা হয়তো বা 2-4টা ক্লাসে আমরা একটা প্রাথমিক ধারণা দেবো, অর্থাৎ যতটুকু ডার্ট না জানলেই নয় ফ্লাটার শুরু করার জন্য, আমরা ততটুকু ডার্ট শিখে দেন আমরা ফ্লাটারে ঢুকে যাই, কারণ আলটিমেটলি ফ্লাটার দিয়ে অ্যাপ ডেভেলপ করা মানে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যেহেতু করা। সো 30টা ক্লাসে আসলে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই কাজ করা হবে, অ্যাপ বানানো হবে। সো ডার্টের প্র্যাকটিসটাও কিন্তু প্যারালালি হতে থাকবে। এরপরে আমরা একদম ফ্লাটারের বেসিক থেকে শুরু করি, কিভাবে ইউজার ইন্টারফেস গ্রো করতে হয়। ফ্লাটার এটা কিন্তু একটা ডিক্লারেটিভ প্রোগ্রামিং প্যারাডাইম, এটা নেটিভ অ্যান্ড্রয়েড বা নেটিভ আইওএস বা ইম্পারেটিভ যেটা আমরা আগে করতাম সেটা কিন্তু ডিফারেন্ট। সো ডিক্লারেটিভ অ্যাপ্রোচে কাজ করে রিঅ্যাক্ট নেটিভ, ফ্লাটার। সো এই প্যারাডাইমটা সম্পর্কে একটা ধারণা দেয়া, ফ্লাটার কিভাবে কাজ করে এবং ইউআই ডিজাইন, একই সাথে বিভিন্ন অ্যাপ, যেহেতু একটা অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স, সো আলটিমেটলি এই পুরো কোর্সে 3 মাসের কোর্সে ছোট বড় সব মিলে প্রায় দেখা যাবে 12 থেকে 14টা প্রজেক্ট কিন্তু করাই হবে। মেইন প্রজেক্ট হয়তো বা থাকবে 3 থেকে 4টা, যেখানে লোকাল ডাটাবেস নিয়ে কাজ করা হবে, ক্লাউড নিয়ে কাজ করা হবে, বিশেষ করে ফায়ারবেস নিয়ে কাজ করা হবে, রেস্ট এপিআই নিয়ে কাজ করা হবে, যেটা কোম্পানিগুলোতে খুবই জরুরি। আপনি যখন দেখা যাবে কোনো একটা কোম্পানিতে জয়েন করবেন, দেখা যাবে আপনাকে রেস্ট এপিআই নিয়েই হয়তো বা কাজ করতে হবে। অ্যাপ ডেভেলপারের কাজ হচ্ছে অ্যাপ ডেভেলপ করা। ব্যাকএন্ড ডেভেলপার বা সার্ভার বা রিমোট সার্ভার, এটা কিন্তু আসলে অ্যাপ ডেভেলপারের কাজ না। এটা হয়তো ওয়েব ডেভেলপার, সে হয়তো আপনার ব্যাকএন্ডটা তৈরি করে রেখেছে। বাট অ্যাজ এ অ্যাপ ডেভেলপার আমাদের অনেক ক্ষেত্রে অলরাউন্ডার হওয়ার প্রয়োজন হয় এবং আমাদের অনেক কিছু শিখতে হয়, মানে নিজের স্কোপের বাইরে যেও কিন্তু অনেক কিছু শিখতে হয়। সো যত বেশি শিখবেন আপনার ডিমান্ডও তত বাড়বে। বাট নর্মালি একজন অ্যাপ ডেভেলপার শুধুমাত্র অ্যাপই ডেভেলপ করবে, ডিজাইনের কাজটাও তার করা উচিত না, ব্যাকএন্ডের কাজটাও তার করা উচিত না। কিন্তু তারপরও আমরা এই কোর্সে ব্যাকএন্ড অর্থাৎ ফায়ারবেস দিয়ে কিভাবে একটা ব্যাকএন্ড তৈরি করা হয়, আমরা ক্লাউডের সাথে কিভাবে কানেক্ট করব, অথেন্টিকেট করব, ডাটাবেস ম্যানেজ করব, এই জিনিসগুলো দেখানো হবে। রেস্ট এপিআই, জেসন কিভাবে কনজিউম করতে হয়, সিরিয়ালাইজেশন, ডিসিরিয়ালাইজেশন, এই জিনিসগুলো করা হবে। অর্থাৎ এই কোর্সটা করার পর আমি এটা কখনোই বলি না যে একটা কোর্স করার সাথে সাথে পরের দিনে আপনার জব হয়ে যাবে, এটা কখনোই পসিবল না। আপনি যদি খুব জিনিয়াস লেভেলের একজন হয়ে থাকেন, কোর্স চলাকালীন সময় যদি আপনি ডেইলি 10-12-15 ঘন্টা করে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে হয়তো বা পসিবল। বাট আমি সবসময় ক্লাসে বলে থাকি যে প্রতিদিন অন্তত আপনাকে 4 থেকে 6 ঘন্টা সময় অবশ্যই দিতে হবে। সো এরকম প্রতিদিন যদি 4 থেকে 6 ঘন্টা সময় দেন আর 3 মাস ধরে যদি আপনি এটা ট্রেনিং করেন, তা আলটিমেটলি 3 মাস পরে আপনার যে অবস্থাটা হবে সেটা হচ্ছে আপনার হয়তো এই ফিলিংসটা আসতে পারে যে আমি অনেক কিছুই শিখলাম কিন্তু কিছুই হয়তো বা ঠিকঠাক মতো মনে করতে পারছি না। সো আমি সবসময় এটা রেফার করি স্টুডেন্টদেরকে, যেটা ট্রেনিং শেষ করার পর নিজেকে অন্তত মিনিমাম 1 থেকে 2 মাস সময় দিতে হবে। অর্থাৎ যা শিখলাম সেটাকে আরেকবার রিভাইজ করা, আরেকটা রিভিশন দেয়া। ট্রেনিং এ যে অ্যাপগুলো আমি বানালাম সেই অ্যাপগুলোই আমি আবার আগামী 1 মাস 2 মাস ধরে সেগুলোরই কপি বা ওই ধরনের আরো কিছু আমি অ্যাপ বানাবো। সো আমি যত বেশি অ্যাপ বানাবো, আমি সেই অ্যাপগুলো বা প্রজেক্টগুলো আমার সিভিতে আমি অ্যাড করতে পারবো। আমার সিভিটাও অনেক রিচ হবে এবং এই সিভিটা যখন পরবর্তীতে আমি সাবমিট করবো কোনো কোম্পানিতে, আমার প্রজেক্টগুলো কিন্তু তখন দেখবে আমি এসএসসি কত সালে দিয়েছি বা এসএসসি রেজাল্ট কি বা এইচএসসি বা এসব কিন্তু কিছুই দেখে না। গিটহাবের লিঙ্ক দেওয়া থাকবে আপনার সিভিতে, তারা গিটহাবে যাবে, কোড দেখবে, পছন্দ হলে তারা আপনাকে ডাকবে, পছন্দ না হলে আপনি যতই জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট হন না কেন, আপনাকে কিন্তু ডাকবে না। সো এই কোর্সটা এইভাবেই টার্গেট করা যে আমরা অনেক কিছুই শিখবো ইনশাল্লাহ, বা অনেক কিছুই শেখানো হয়। অর্থাৎ প্রফেশনালি কাজ করতে যা যা লাগে অলমোস্ট সব কিছুই শেখানো হয়। বাট ওয়ার্কিং এনভায়রনমেন্ট সেটা একজন জবে না ঢুকলে কিন্তু ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা টিমে কাজ করা, এটা কিন্তু যে জব করবে না কখনো, তাকে ওই ট্রেনিং এ কিন্তু এটা কখনোই বোঝায় দেওয়া এটা পসিবল না। ওকে, সো সেটা সে জব করতে করতে শিখে নেবে এবং এটা কোম্পানি কখনো এটা আটকাবে না যে আমি
কখনো টিমে কাজ করিনি বা জবে কাজ করিনি। আপনাকে দেখতে হবে আপনি যা শিখেছেন বা আপনি যা বলছেন যে অ্যাপগুলো এই অ্যাপগুলো আমি বানিয়েছি, সো এগুলোর পিছনের স্টোরি আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে এগুলো আমি কিভাবে বানিয়েছি, আমি কোন ফ্রেমওয়ার্কটা ব্যবহার করেছি, কোন লাইব্রেরিগুলো ব্যবহার করেছি, আমার লজিকটা কি, এটা কিন্তু বোঝাতে হবে। এবং আমরা এই ট্রেনিংয়ে এই জিনিসটাই, অর্থাৎ একদম গ্রাউন্ড লেভেল থেকে, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স বলবো না, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, যেটার মাধ্যমে আপনি এই ট্রেনিংটা করার পর আপনার একটা জিনিস গ্রো করবে, সেটা হচ্ছে সেলফ লার্নিং, যেন পরবর্তীতে আপনি নিজের থেকে অনেক কিছু শিখতে পারেন এবং নিজের প্র্যাকটিস এটা গ্রো করে স্কিল ডেভেলপ করার মাধ্যমে হয়তোবা সবকিছু ঠিকঠাক থাকলে ট্রেনিং করার 2 থেকে 3 মাস পরে আপনি হয়তো ভালো একটা পজিশনে পৌঁছাতে পারবেন। এরপর আপনি জবও করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, হোয়াটএভার ইউ ওয়ান্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। আমাদের পুরো কোর্সের ওভারভিউটা আপনি খুব সুন্দরভাবে দিয়েছেন। তো এই জায়গাতে স্যার যে কথাগুলো বললো, আমি যদি একটু সামারি করি, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন না কেন, আপনি আমাদের এই কোর্সটা করতে পারতেছেন। আর এই জায়গাতে যে আপনাকে ওই আইটি রিলেটেড ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে বা আগে থেকে প্রোগ্রামিং সম্পর্কে অনেক বেশি জানতে হবে এরকমটা না। বাট যারা প্রোগ্রামিং সম্পর্কে জানেন তাদের হয়তো প্র্যাকটিসের সময়টা কম লাগবে। যারা প্রোগ্রামিং সম্পর্কে তেমন ধারণা নেই বা আগে থেকে তেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ঘাটাঘাটি করা হয়নি, তাদের হয়তো বা প্র্যাকটিসের সময়টা একটু বেশি লাগবে। জাস্ট ডিফারেন্স এতটুকুই। আর কোর্স শেষে যদি আপনি একটু প্র্যাকটিস করেন, স্যার যেটা বললো, স্যারের ভাষ্য মতো যে 1-1.5-2 মাস যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে দিন শেষে আপনি ভালো একটা ডিমান্ডেড জব বা ফ্রিল্যান্সিং বা রিমোট জব যেটা ইচ্ছা আপনি করতে পারবেন। আর এর ধারাবাহিকতা আমাদের পিপল অ্যান্ড টেকে অল টাইমে আমাদের এই ডার্ট অ্যান্ড ফ্লাটারের কোর্সটা চলে। যেমন আমাদের আপকামিং একটা ব্যাচ আছে, আগামী 18 তারিখ থেকে আমরা ক্লাস স্টার্ট করতেছি, যেটাতে ক্লাস রাখা হয়েছে সপ্তাহে 3 দিন, শনি সোম বুধবার। এটা সন্ধ্যা 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত ক্লাস হবে। তো স্যার এর মধ্যে আমাদের কোর্সের সম্পর্কে ডিটেলস জানিয়ে দিয়েছে। তারপর আমি বলতেছি, আমাদের কোর্সের ডিউরেশনটা হবে 90 ঘন্টা, 30টা ক্লাস থাকবে, পার ক্লাস 3 ঘন্টা করে। তো আমরা এই জায়গাতে ডার্ট প্রোগ্রামিংটা শেখাবো, স্যার যেটা বললেন, এবং কি ফ্লাটার ফ্রেমওয়ার্কের উপর আমাদের মেন টার্গেটটা থাকবে। আবার কোর্সের মধ্যেই আপনি প্রায় 13-14টা প্রজেক্ট করবেন এবং কি বিগ লেভেলের প্রজেক্ট থাকবে 3 থেকে 4টা, যেগুলো আপনি আপনার সিভিতে অ্যাড করতে পারবেন বা পোর্টফোলিও সাজাতে পারবেন। তো এটা ছিল আমাদের কোর্সের ওভারভিউ। আর এই মুহূর্তে আমাদের পিপল অ্যান্ড টেকে ডার্ট অ্যান্ড ফ্লাটার আগামী 18 তারিখ থেকে যে কোর্সটা স্টার্ট হচ্ছে, এটার উপরে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকতেছে। তো আপনারা যদি প্ল্যান করেন যে পিপল অ্যান্ড টেকের সাথে এই ডার্ট অ্যান্ড ফ্লাটারের কোর্সটা করবেন, তাহলে খুব শীঘ্রই আমাদের রেজিস্ট্রেশন কনফার্ম করে ফেলতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ পিপল অ্যান্ড টেক ইনস্টিটিউট অফ আইটি ফেসবুক পেজে সরাসরি নক করতে পারেন, অথবা আমাদের যে ওয়েবসাইট peopleandtech.com.bd, ওইখানে গিয়ে আমাদের পুরো কোর্সের ওভারভিউ দেখে ওই জায়গায় আপনি রেজিস্ট্রেশন কনফার্ম করতে পারেন। তো এই মুহূর্তে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর শেষ পর্যায়ে আমি একটু আলোচনা করি, আমাদের আলাদা একটা ডিপার্টমেন্টই আছে যেটা কিনা সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এবং কি আমাদের পাশাপাশি আরেকটা ডিপার্টমেন্ট আছে যেটা জব প্লেসমেন্ট ডিপার্টমেন্ট। আমাদের পিপল অ্যান্ড টেকের যে কয়েকটা ব্রাঞ্চ আছে দেশের বাইরে, দেশের ভিতরে আমাদের একটাই, বাট দেশের বাইরে ইউএসএ তে আমাদের 4টা ব্রাঞ্চ আছে, ইন্ডিয়াতে আছে 2টা ব্রাঞ্চ, কানাডাতে একটা ব্রাঞ্চ, এবং কি বাংলাদেশে একটা ব্রাঞ্চ। তো এই জায়গাতে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে যেটা কিনা জব প্লেসমেন্ট নিয়ে ডেডিকেশনের সাথে কাজ করে। তো সেম টু সেম আমাদের বাংলাদেশ ব্রাঞ্চে আমরা জব প্লেসমেন্ট নিয়ে খুব গুরুত্ব সহকারে কাজ করতেছি। আমাদের এখানে যে স্টুডেন্টরা পুরো কোর্স কমপ্লিট করতেছে, কোর্স কমপ্লিটের শেষে তার পোর্টফোলিও সাজানো, সিভি রাইট করা, এবং কি ভাইবা ডেমো, ভাইবা সেশন নেওয়া, ইটস এন্ড এভরিথিং আমরা পিপল অ্যান্ড টেকের জব প্লেসমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে করতেছি। এবং দিন শেষে আপনার যে কাঙ্ক্ষিত জব, এই জবটা আমরা অ্যারেঞ্জ করাতে হেল্প করতেছি। আপনার সিভিটা আমরা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, দু এক জায়গায় ভাইবা দিলে জব হয়ে যাচ্ছে। তো এই হেল্পটা আমরা করতেছি। তো ফাইনালি আমি এটাই বলবো, পিপল অ্যান্ড টেক সফটওয়্যার ডেভেলপমেন্টের দিক থেকে অনেক এগিয়ে আছে এবং কি অ্যাপস ডেভেলপমেন্টের দিক থেকে অনেক এগিয়ে আছে। যদি আপনারা পিপল অ্যান্ড টেকের সাথে অ্যাপস ডেভেলপমেন্টের বিষয়টা শিখতে চান একজন এক্সপার্টের কাছ থেকে, যেমন আমাদের সাথে ছিলেন সৈয়দ তানভীর স্যার আমাদের এখানে আগেও বেশ কয়েকটা ব্যাচ কমপ্লিট করেছেন, যেখানে স্টুডেন্টরা বর্তমানে ভালো একটা পজিশনে জব করতেছে, আর অথবা অনেকে রিমোটলি জব করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে। যদি আপনারা প্ল্যান করেন স্যারের হাত ধরে আমাদের আগামী শনিবার অর্থাৎ আগামী 18 তারিখ থেকে যে ব্যাচটা স্টার্ট হচ্ছে, এটাতে আপনারা ক্লাস কন্টিনিউ করতে পারেন। তো এটাই আর কি, আপনাদেরকে ইনভাইট রইল আমাদের বাংলাদেশ ব্রাঞ্চের লোকেশনটা হলো 151/7 গুডলাক সেন্টার 7 এবং 8 ফ্লোর। তো আমি আবারও স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো স্যার অনেক সময় দিলেন আমাদেরকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর স্যার আপনার মুখ থেকে সামান্য একটু কথা শুনবো যে আসলে একজন অ্যাপস ডেভেলপার বা অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছে বা সে প্ল্যান করতেছে যে আমি এই অ্যাপস ডেভেলপমেন্টটা শিখবো, তো এই ক্ষেত্রে তার জন্য আপনার সাজেশনটা কি থাকবে, বা এক কথায় যদি আপনি তার জন্য ছোট্ট একটা সাজেশন দিতেন। আর আপনার এই কথার মাধ্যমে আমরা হয়তো আজকের যে সেশনটা, লাইভ সেশনটা আছে, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। স্যার
স্যার যদি আপনি একটু অ্যাডভাইস করতেন। আচ্ছা, দেখেন, অ্যাপ ডেভেলপমেন্ট শেখা বা এই ধরনের কিছু একটা স্কিল শেখা ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, এবং এটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি যে 3 মাস সময় নিয়ে যে একটা জিনিস শিখবেন, অনেকেই কিন্তু আছে যে কোর্স করে, ট্রেনিং করে, কিন্তু তাদের কিছুই হয় না। তারা একটার পর একটা ট্রেনিং করতেই থাকে, আজকে এটা করছে, কালকে ওটা করছে। এমনকি আজকে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট 6 মাস ধরে কাজ করলো, হলো না, পরে ওয়েব ডেভেলপমেন্টে চলে গেল। সো এই জিনিসগুলো তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, যারা শুধুমাত্র ওই জব ওরিয়েন্টেড, মার্কেট ওরিয়েন্টেড, মার্কেটে এখন কি চলছে, কিভাবে আমি সহজে পয়সা ইনকাম করতে পারবো, বা কোন সেক্টরটাতে গেলে পয়সা ইনকাম করতে পারবো, এই ধরনের চিন্তা ভাবনা থেকে আসলে কিন্তু ধরা খাওয়ার একটা পসিবিলিটিস থাকে। আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান, আপনাকে আগে জানতে হবে যে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট কেন শিখতে চান, এবং এটার জন্য আপনার আগের থেকে একটু হোমওয়ার্ক করে আসা উচিত। অর্থাৎ অ্যাপ ডেভেলপমেন্ট, যেমন আমি ট্রেনিং বা আমি যখন কোনো একটা নতুন ব্যাচ শুরু করি, শুরুতে আমি অনেকে জিজ্ঞেস করি যে কেন অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে আসলেন, আপনি তো অন্য কিছু শিখতে আসলেন। বা আমি এটাও জিজ্ঞেস করি যে কেন ফ্লাটার শিখতে আসলেন, আর কি রিঅ্যাক্ট নেটিভ কেন শিখতে আসলেন না বা ওখানে গেলেন না। তো ম্যাক্সিমাম কিন্তু আনসার ওরকম স্যাটিসফ্যাক্টরি কোনো অ্যান্সার দিতে পারে না। ওই চিন্তা করে আসে যে আমি এটা করলে হয়তো বা আমি একটা ভালো জব পাবো বা সামথিং। তো এটা আসলে হওয়া উচিত না। আপনি একটা জিনিস শিখতে চাচ্ছেন, এটা ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্টের মতো, যেটা সারা জীবন আপনাকে পে ব্যাক করতে থাকবে। সো এটা সম্পর্কে একটু গ্রাউন্ড ওয়ার্ক, একটু হোমওয়ার্ক করে আসা উচিত যে আমি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছি, এটা একটু গুগলে সার্চ দিই যে অ্যাপ ডেভেলপমেন্ট এই মার্কেটটা কেমন, কি কি ধরনের অ্যাপ আসলে আমরা বানাতে পারি, আমরা অ্যাপ ডেভেলপমেন্টে কি কি ফ্রেমওয়ার্ক গুলো আছে, কোনটার সুবিধা, কোনটার অসুবিধা, অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে কিরকম সময় লাগে। আপনি চাইলে ইউটিউবেও যেতে পারেন, ইউটিউবে বাংলা অনেক ভিডিও আছে যে অ্যাপ ডেভেলপমেন্টে শেখার জন্য প্রসিডিওর বা আমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছুই জানি না, বা শুধুমাত্র কম্পিউটার অফ অন করতে পারি, কিন্তু আমি দেখলাম আমার পাশের এক বন্ধু সে অ্যাপ ডেভেলপমেন্ট করে অনেক ভালো পয়সা ইনকাম করছে, এটা দেখে আমি ডেভেলপমেন্টে চলে আসলাম। এটা যেন না হয়, কারণ এটা এটা আপনার নিজের সাথে একটা জুলুম করার মতন। ওকে, সো আপনাকে আগে জানতে হবে যে আমি অ্যাপ ডেভেলপমেন্টে শিখতে আসছি, আমার ডেডিকেশন থাকতে হবে যে যত যাই হোক না কেন আমি এটা শিখতে আসছি, এটা ইনভেস্টমেন্ট, 3 মাস ধরে আমি শিখবো। এই 3 মাস সময়টা, বা 6 মাস ধরে শিখবো, বা 1 মাস ধরে শিখবো, এই সময়টা যেন কখনো নষ্ট না হয়। এবং এটার জন্য আগের থেকে ওই ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটু ধারণা নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল, আপনি ফ্লাটার শিখতে চান, তো আপনি ফ্লাটার নিয়ে একটু ঘাটাঘাটি করেন। যেমন আমরা যদি কোথাও ঘুরতে যাই, ধরেন আমি কোনোদিন কক্সবাজার যাইনি, আমি কক্সবাজার যাবো, ঘুরতে যাবো, তো যাওয়ার আগে নিশ্চয়ই আমি ইউটিউবে কিছু ভিডিও দেখবো, তাই না, যে ওটা কেমন, ওখানে রাস্তাঘাট কেমন, হোটেল কেমন, ভাড়া কেমন, কোথায় কোথায় ঘুরতে যাওয়ার জায়গা। আমি প্রিপারেশন নিয়ে তারপরে কিন্তু যাব, তখন আমার জন্য কিন্তু জিনিসটা অনেক ইজি হবে। আদারওয়াইজ আমি একটা অপরিচিত জায়গায় গেলাম, যে এক জায়গা থেকে এক জায়গায় যাব, রিক্সা যাব না বাসে, আমি কিছুই কিন্তু আমি বুঝতে পারবো না। বা আমি যে রিক্সা নিয়ে যাচ্ছি, আমি জানতেও পারবো না যে রিক্সা থেকে হয়তো বা ভালো একটা অপশন আর একটা ছিল, এরকম। সো এই জিনিসগুলো সম্পর্কে একটু জানা, যে ফ্লাটার কি, বা আমি যেটা শিখতে চাচ্ছি এটা সম্পর্কে একটু একটু এক্সপ্লোর করা ইন্টারনেটে। আপনি চাইলে চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করতে পারেন, জেমিনিকেও জিজ্ঞেস করতে পারেন, ইউটিউবে ভিডিও দেখতে পারেন। অর্থাৎ আপনি একটু জানেন যে আমি যা শিখতে চাচ্ছি এটা সম্পর্কে একটু প্রাথমিক ধারণাটা নেন, নিয়ে তারপরে শিখতে আসেন। তাহলে হবে কি, আপনি তখন জানবেন যে আপনি আসলে কেন আসছেন, আপনি কিসের পিছনে ইনভেস্ট করছেন নিজেকে, এবং পরবর্তীতে আপনি আসলে কতটুকু যেতে পারবেন সেটা আপনার শুরুতেই কিন্তু একটা ভালো ধারণা থাকবে। আদারওয়াইজ অনেকেই দেখা যায় যে হুট করে আসে, এসে 2-4টা ক্লাস করে, এরপরে আর ভালো লাগে না, কঠিন, ম্যাক্সিমামেরই কঠিন লাগে জিনিসটা। কিন্তু ট্রাস্ট মি, জিনিসটা কিন্তু মোটেও অতটা কঠিন না। ওকে, কারণ আমরা একটা ফ্রেমওয়ার্ক শিখবো, যেখানে অলমোস্ট 90% জিনিসই আমাদের বানায় দেওয়াই আছে। আমাদেরকে খুব কঠিন লেভেলে প্রোগ্রামিং করতে হবে না, আমাদেরকে ম্যাথমেটিক্স নিয়ে কাজ করতে হবে না, আমাদেরকে কোর লেভেলে গ্রাফিক্স নিয়ে কাজ করতে হবে না। ফ্রেমওয়ার্ক আছে, বানায় দেওয়া আছে, জাস্ট খালি কিভাবে ব্যবহার করতে হবে এটা শুধু জানা। সো একটু প্রাথমিক ধারণাটা নিয়ে আসবেন, তাহলে আপনার জন্য অনেক ইজি হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আজকে পুরো সেশনটা যারা আমাদের সাথে ছিলেন, বা পরবর্তী ভিডিওটা আমাদের পেজে থাকবে, যারা দেখবে, আশা করা যায় যারা অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে প্ল্যান করতেছে পূর্ণ একটা ধারণা পেয়ে যাবে সবকিছুর উপরে। তো স্যার, স্পেশালি আপনাকে আবারও থ্যাঙ্কস যে আপনি শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। তো স্যার, আপনি না আসলে হয়তো বা এত ইনফরমেশন আমরা পাইতাম না। তো স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আজকে সেশনটা আমরা এখানেই ক্লোজ করতেছি। আমরা অলরেডি 40 মিনিটের বেশি আমরা নিয়ে নিয়েছি।
তো যারা আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন আমাদের লাইভে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে আবার স্পেশালি আমি ইনভাইট করতেছি আমাদের বাংলাদেশ ব্রাঞ্চ 151/7 গুড লাক সেন্টার 7 এবং 8 ফ্লোর গ্রিন রোড ঢাকা। যদি একেবারে সংক্ষেপে বলি, আমাদের বসুন্ধরা শপিং মলের পশ্চিম পাশে যে মোড়টা আছে পান্থপথ সিগন্যাল, এখানে আমাদের অফিস। তো আপনারা চাইলে যে কোনো ইনফরমেশন জন্য আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, পিপল অ্যান্ড টেক ইনফরমেশন অফ টেকনোলজি পেজে, বা আমাদের ওয়েবসাইট থেকে আমাদেরকে নক করতে পারেন। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের সেশনটা আমরা এখানেই ক্লোজ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে।